এবছর শীতকালে আমরা একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম না বলো। এই শীতকালে সেজে গুজে ভারী ভারী লেহেঙ্গা পরে বিয়ে বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা। আর বিশেষ করে আমার বিয়ে বাড়িতে গিয়ে নাচতে ভীষণ ভালো লাগে। আরে 1 মাস পর তোর মাসির ছেলের বিয়ে তো। আজকেই তোর মাসি ফোন করেছিল, কিছুদিন আগে একটা ভালো মেয়েকে পছন্দ হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে। জানুয়ারি মাসের 27 তারিখে বিয়ে। আর তোর মাসি তো বারবার করে বলে দিয়েছে যাতে 1 সপ্তাহ আগে আমরা গ্রামে পৌঁছে যাই। মায়ের মুখে এমন কথা শুনে চন্দনা খুবই খুশি হয়। কি, রনি দাদার বিয়ে? আর তুমি এত লেট করে আমাকে জানাচ্ছ? ও মাই গড, আমার নিজের মাস্তুতো দাদার বিয়ে, তার মানে আমি তো দারুণ মজা করতে পারবো। আর আমি এর আগে কখনো গ্রামের বিয়ে বাড়িতে যাইনি, প্রথমবার গ্রামের বিয়ে দেখব, দারুণ মজা হবে কিন্তু। আর মা, আমাকে কিন্তু বিয়ের জন্য শপিং করতে হবে। আমি একটা সুন্দর দেখে লাল রঙের লেহেঙ্গা কিনবো, বরযাত্রীতে পরে যাব। মেয়ের মুখে এমন কথা শুনে মালতী দেবী একটু চিন্তায় পড়ে। না না, এখন আমি চন্দনাকে কিছুতেই বলতে পারবো না যে আমার দিদিদের গ্রামে একটা অদ্ভুত নিয়ম আছে। ওই গ্রামের বিয়েতে বরযাত্রী হিসেবে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় না, তাই বাড়ির ছেলের বিয়ের দিনে মহিলারা কোনো রকম আনন্দ করতে পারে না। চন্দনা যদি এই কথা জানতে পারে তাহলে ও কিছুতেই আমার সঙ্গে বিয়ে বাড়িতে যেতে চাইবে না। আর ওকে একা ফেলে রেখে আমিও তো যেতে পারবো না। কি হলো মা, কি ভাবছো তুমি? তুমি এখনই আমাকে 10,000 টাকা দাও। রনিদার বিয়ে বলে কথা, আমাকে অনেক কিছু কিনতে হবে। গ্রামে ফ্যাশনেবল ভালো কিছু পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না, তাই আমি শহর থেকেই কিন্তু সবকিছু কিনে নিয়ে যাব। না না, বেকার বেকার কিছু কেনাকাটা করার দরকার নেই। তোর তো অনেক নতুন নতুন শাড়ি জামা কাপড় আছে, একটা গোলাপি রঙের লেহেঙ্গাও আছে। ওই লেহেঙ্গাটা পরেই বরযাত্রী যাবি। শুধু শুধু এখন টাকা খরচ করে কোনো লাভ নেই। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার কাছে যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আমি অনেকবার পরে বিয়ে বাড়িতে গেছি। আর লেহেঙ্গাটা পরেও তো আমি কমপক্ষে 5টা বিয়ে বাড়িতে গেছি। আমার নিজের দাদার বিয়ে বলে কথা, আর তুমি বলছো আমি শপিং করব না? হতেই পারে না। বরযাত্রীতে পরে যাওয়ার জন্য আমাকে অন্তত একটা নতুন লেহেঙ্গা কিনতেই হবে, আর রিসেপশন পার্টিতে আমি তোমার কোনো একটা শাড়ি পরে নেব। এভাবেই চন্দনা তার মাস্তুতো দাদা রনির বিয়ের জন্য ভীষণ পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে। আর সে বরযাত্রী যাওয়ার জন্য কেমন করে সাজগোজ করবে, কি ধরনের পোশাক আশাক পরবে, সেই নিয়েই মায়ের সঙ্গে আলোচনা করতে থাকে। তাই বাধ্য হয়ে মালতী দেবী চন্দনাকে 10,000 টাকা শপিং করতে দিয়ে দেয়। আর সেই টাকা নিয়ে চন্দনা তার বান্ধবী প্রিয়াঙ্কার সঙ্গে শপিং করতে চলে যায়। সে খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা কেনে, সেই সাথে ম্যাচিং করে হিল, জুতা, জুয়েলারি, কসমেটিক্স ইত্যাদি কিনে ফেলে। আর শপিং করে বাড়িতে আসার পরেই চন্দনা সেই লাল রঙের লেহেঙ্গাটা পরে নাচানাচি করতে শুরু করে দেয়। ও মাই গড, আমাকে কি সুন্দর লাগছে। ও মা, দেখো না, এই লাল রঙের লেহেঙ্গাটা পরে আমাকে দারুণ দেখাচ্ছে বলো। আমি যখন এই লেহেঙ্গাটা পরে বরযাত্রী যাব তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। আর বরের ছোট বোন বলে কথা, আমাকে তো সুন্দর দেখাতেই হবে। আর জানো মা, কালকে আমি প্রিয়াঙ্কাকে আমাদের বাড়িতে আসতে বলেছি। প্রিয়াঙ্কা তো দারুণ নাচতে পারে। আমি রনিদার বিয়েতে নাচবো বলে একটা সুন্দর করে নাচ তুলবো ভেবেছি। এই বলে প্রিয়াঙ্কা আবার নাচতে শুরু করে দেয়। আর যা দেখে মালতী দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর এরই মধ্যে রনির বিয়ের আর মাত্র 3 দিন বাকি থাকে। তাই চন্দনা তার পরিবারকে নিয়ে রাজদীপপুর গ্রামে গিয়ে পৌঁছায়। আর এরই মধ্যে রনিদের গোটা বাড়িটা বিয়ে বাড়ির সাজে সেজে ওঠে, যা দেখে চন্দনা এবং তার পরিবার খুবই খুশি হয়। আর মাসির বাড়িতে গিয়ে চন্দনা পেট ভরে গ্রামের বিভিন্ন রকম খাবার খায়। সত্যি গ্রামের খাবারের স্বাদই আলাদা। বাড়ির সাধারণ খাবার খেতে এতটা টেস্টি হলে বিয়ে বাড়ির খাবার কতটা সুস্বাদু হবে। আচ্ছা রনিদা, তোর বিয়ের দিন হবু বৌদিদের বাড়িতে কি কি আইটেম রান্না হবে? বৌদি কিছু জানিয়েছে তোকে? না না, আমি কিভাবে জানবো? আমাদের এখানে বিয়ের আগে হবু বড়বাবু একে অপরের সঙ্গে কথা বলতে পারে না। এটা তো শহর নয়। আমাদের গ্রামে বিয়ের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে। আমি এখনো পর্যন্ত ওর সঙ্গে কোনো কথা বলারই সুযোগ পেলাম না। আর তুই বলছিস বিয়েতে কি কি রান্না হবে সেটা আমাকে জানিয়েছে কিনা? পাগল মেয়ে একটা। সে কি, পাগল হতে যাব কেন? তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তুই এখনো পর্যন্ত তার সাথে পার্সোনালি কোনো কথা বলিসনি? 2 দিন বাদে ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হতে চললো আর ওর সাথে তোর কোনো কন্ট্যাক্টও নেই? এরকম হয় নাকি? আমি তো প্রথমবার দেখছি। আচ্ছা যাই হোক দাদা, তোর বরযাত্রী যাওয়ার পর আমি কিন্তু বৌদিদের বাড়িতে গিয়ে তুমুল নাচবো। আমি খুব সুন্দর সুন্দর নাচ তুলেছি। আর হ্যাঁ, তোর সাথেও কিন্তু আমাকে একটা নাচ প্র্যাকটিস করতে হবে। হবু বৌদির বাড়ির সামনে গিয়ে আমরা 2 ভাই বোনে মিলে নাচ করব, ঠিক আছে? চন্দনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই ভীষণ অবাক হয়।
ধুর পাগলি, তোকে বরযাত্রীতে কে নিয়ে যাবে? তুই জানিস না আমাদের এখানে মেয়েদেরকে বরযাত্রীতে অ্যালাউ করা হয় না। বরযাত্রীতে শুধুমাত্র ছেলেরা যায়, আর মেয়েরা তো বাড়িতেই থাকে। পরের দিন রিসেপশন পার্টির জন্য মেয়েরা বাড়িতে কাজকর্মগুলো এগিয়ে রাখে, নতুন বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজনও তো করে, তাই না? রনির কথা শুনে চন্দনা কিছুতেই বিশ্বাস করতে পারে না। আমি বুঝতেই পেরেছি তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। বরযাত্রীতে মেয়েরা যাবে না এটা কখনো হতে পারে? মেয়েদেরকে ছাড়া বরযাত্রী তো ভাবাই যায় না। আরে তোর বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুই মাকে জিজ্ঞাসা কর, এখানে তো আরো অনেকে আছে, সবাইকে জিজ্ঞাসা কর, সবাই একই কথা বলবে। আর তাছাড়া মাসিও তো সবকিছু জানে। তোর মা তোকে কিছু বলেনি? আমাদের গ্রামে এরকম পথ অনেক বছর আগে থেকেই তো চলে আসছে। না না, এটা হতেই পারে না। মা, মাসি, রনিদা এসব কি বলছে? তোমাদের এখানে বরযাত্রীতে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় না? রনিদা আমার সঙ্গে মজা করছে, তাই তো? না রে মা, রনি একদম ঠিক বলছে। আমাদের এখানে সত্যি বরযাত্রীতে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় না। শুধু বরের সঙ্গে পুরুষ মানুষেরাই যায়, আর বিয়ের পর পুরুষ মানুষরাই নতুন বউকে বাড়িতে নিয়ে আসে। এমন কথা শুনে চন্দনা ভীষণই রেগে যায়। এ আবার কেমন নিয়ম? মেয়েরা কি দোষ করেছে শুনি যে মেয়েরা বরযাত্রীতে যেতে পারবে না? মেয়েরা বিয়েতে আনন্দ করতে পারবে না কেন? মেয়েরা কি সবসময় বাড়ির মধ্যে থেকে বাড়ির কাজকর্ম করবে? মেয়েদের জীবনে কি কোনো আনন্দ থাকতে পারে না? দুনিয়া কত এগিয়ে গেছে, আর তোমরা এতটা পিছিয়ে আছো কেন মাসিমা? আমি কোনো কথা শুনতে চাই না। কেউ যাক চাই নাই যাক, আমি তো রনিদার বিয়ের বরযাত্রীতে যাবই। এভাবেই চন্দনা বরযাত্রীতে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে ঝামেলা করতে শুরু করে দেয়। আর তাকে সবাই মিলে বোঝানোর চেষ্টা করলেও চন্দনা কারোর কোনো কথা শুনতে চায় না। সে জেদ ধরে বসে থাকে, যাই হয়ে যাক না কেন সে রনির বিয়ের বরযাত্রীতে যাবেই। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে, আর রনির বিয়ের দিন এসে উপস্থিত হয়। আর সেদিন সকালবেলা থেকেই চন্দনা বরযাত্রী যাবে বলে নিজেকে তৈরি করতে শুরু করে। মাসি, বলছি তোমাদের গ্রামে কোনো বিউটি পার্লার আছে? আসলে আমি একা একা খুব একটা ভালো সাজতে পারি না, আর নিজের দাদার বিয়ের বরযাত্রীতে যাব, বিউটি পার্লার থেকে না সাজলে হয়? কাছাকাছি কোথাও পার্লার থাকলে আমাকে নিয়ে চলো না প্লিজ। চন্দনা, এরকম পাগলামি করিস না। তোকে বরযাত্রীতে কেউ সঙ্গে করে নিয়ে যাবে না। তোর মেসোমশাই শুনলে কিন্তু ভীষণ রেগে যাবে। আমাদের গ্রামে বিউটি পার্লার আছে ঠিকই, কিন্তু আজকে তুই সেজে কি করবি? বেকার বেকার টাকা নষ্ট করিস না। কালকের রিসেপশন পার্টিতে তুই বরং পার্লার থেকে সাজবি। শুধু শুধু সেজেতে কোনো লাভ নেই। তোকে সেই সাজগোজ করার পর বাড়িতেই তো থাকতে হবে। না, আমি তোমাদের কারোর কথা শুনবো না। আমি তোমাদের গ্রামের এই ফালতু নিয়ম কিছুতেই মানবো না। আর মেসোমশাইকে আমি ঠিক বুঝিয়ে নেব। আর তোমরা সবাই আমার সঙ্গে বরযাত্রীতে যাবে। আমি কিছু শুনতে চাই না। এই বলে চন্দনা সেই গ্রামের বেশ কিছু মেয়েদের কাছ থেকে বিউটি পার্লার কোথায় আছে জেনে নেয়। আর সেই বিউটি পার্লার থেকে সন্ধ্যাবেলা সে খুব সুন্দরভাবে সেজে বাড়িতে আসে। ইতিমধ্যে বরযাত্রী যাওয়ার জন্য বাড়ির পুরুষ মানুষরা সবাই তৈরি হয়ে নেয়, আর রনিও একেবারে নতুন বরের সাজে সেজে ওঠে। এমন সময় পুরুষ মানুষরা যখন বাসে উঠতে শুরু করে, তখন চন্দনাও সেই বাসে উঠবে বলে চলে আসে। আর যা দেখে সবাই ভীষণই অবাক হয়। এমন সময় চন্দনার মেসোমশাই হরিপদবাবু ভীষণই রেগে যায়। চন্দনা, তুমি আমাদের সঙ্গে কোথায় যাচ্ছ? তোমাকে কেউ বলেনি বরযাত্রীতে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় না? তুমি বেকার বেকার সাজগুজ করছো কেন? যাও ঘরে গিয়ে বসো, তোমাকে আমরা কেউ নিয়ে যাবো না। কেন মেসোমশাই এরকম করছো কেন? আমি গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি শুধুমাত্র রনিদের বিয়ের বরযাত্রীতে আনন্দ করব বলে শহর থেকে গ্রামে এসেছি। আর আমি গ্রামের বিয়ে আগে কখনো দেখিনি। ভেবেছিলাম গ্রামের বিয়েতে আমি দারুণ মজা করব, কিন্তু তোমরা তোমার সব আশায় জল ঢেলে দিচ্ছ। আমি তোমাদের সঙ্গে যাব, প্লিজ আমাকে নিয়ে চলো না। কি উল্টোপাল্টা কথা বলছো? আমাদের গ্রামে মেয়েদের জায়গা হচ্ছে শুধুমাত্র বাড়ির মধ্যে, বাড়ির বাইরে নয়। মেয়েদের কাজই হলো বাড়িতে থাকা, সংসারের কাজকর্ম করা। আর শুধু বরযাত্রী নয়, আমরা মেয়েদেরকে বাড়ির বাইরে কখনো কোথাও নিয়ে যাই না। তুমি চলে যাও এখান থেকে, শুভ কাজে এইভাবে বাধা দিও না। এই বলে হরিপদবাবু সবাইকে নিয়ে বাসে উঠে পড়ে আর বিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু চন্দনা কিছুতেই থেমে থাকে না। মাসিমা, আজকে কিন্তু যে করেই হোক আমাদেরকে এই বাজে নিয়মটা ভঙ্গ করতেই হবে। আজকে যদি তোমরা সাহস করে আমার সঙ্গে বরযাত্রী যেতে পারো, তাহলে দেখবে এরপর থেকে সব কটা বিয়ের বরযাত্রীতে মেয়েরা আনন্দ করতে পারবে। মাসিমা, তুমি কি চাও না তোমার ছেলের বিয়ে দেখতে? বলো, আমরা মেয়ে বলে কি আমাদের কোনো প্রাধান্য নেই? সবসময় আমাদেরকে এভাবে দাবিয়ে রাখা হবে? আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে আমাদেরকে আনন্দ করার কোনো অধিকার নেই? বলো। চন্দনার কথা শুনে সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে নেয়, কারণ বাড়ির সমস্ত মহিলারাই বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করতে চায়, কিন্তু সেই সুযোগ তাদেরকে কখনো দেওয়া হয়নি। আমি আগে থেকে একটা অন্য বাস বুক করে রেখেছিলাম, ওই যে বাস চলে এসেছে। চলো সবাই বাসে উঠে পড়ো। আমরা মেয়েরা বিয়ে বাড়িতে যাওয়ার পর ছেলেরা চাইলেও সবার সামনে আমাদেরকে বকাবকি করতে পারবে না। তারপর আমরা জুটিয়ে সবাই মিলে মজা করব।
এই বলে গ্রামের মেয়েরা বউরা সবাই মিলে বরযাত্রী যাবে বলে বাসে উঠে পড়ি। আর অন্যদিকে ছেলেদের গাড়ি যখন মাঝ রাস্তায় গিয়ে পৌঁছায় তখনই এক ঘন জঙ্গলের সামনে তাদের বাস খারাপ হয়ে যায়। আর এমন সময় পুরুষরা যখন বাস থেকে নেমে আসে তখনই জঙ্গল থেকে বেশ কিছু আদিবাসী সম্প্রদায় বাইরে বেরিয়ে আসে আর তারা সমস্ত পুরুষ মানুষদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, যার ফলে ছেলেরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর সেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একজন রানীও থাকে। সেই রানীর আদেশ অনুযায়ী বাকি আদিবাসীরা কাজকর্ম করে থাকে। আজকে আমরা কিছুতেই তোদেরকে ছাড়বো ক্লাই। তোদের সমাজে মেয়েদের সবসময় অপমান করা হয় বটে। তোদের সমাজে মেয়েদের কোনো গুরুত্ব নাই, কিন্তু আমাদের সমাজে মেয়েদের গুরুত্ব আর মেয়েদের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি বটে। আমি আমাদের সমাজের রানী, আমি যা বলি তাই হয়ে থাকে। আজকে আমরা তোদের সবকটাকে বলি দেব বটে, কারণ তোরা খুব বড় অন্যায় করছিস বটে। দয়া করে আমাদেরকে ছেড়ে দাও, আজকে আমার ছেলের বিয়ে, এভাবে আমাদের রাস্তা আটকাবে না তোমরা। আমরা তোমাদের কি ক্ষতি করেছি আর আমরা কি অন্যায় বা করেছি যে তোমরা আমাদেরকে বলে দেবে বলছো? তোরা পুরুষ মানুষরা সবসময় মেয়েদেরকে অপমান করিস বটে। ছেলের বিয়ে দিতে যাচ্ছিস কিলা, কিন্তু বরযাত্রীতে মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস না। এটার মানে হলো তোরা মেয়েদেরকে অপমান করছিস। সেই জন্য আজকে আমরা তোদেরকে শাস্তি দেব। ছেলেরা বরযাত্রী যাচ্ছিস, বিয়ের পর একটা মেয়েকে তোরা সঙ্গে করে নিয়ে আসবি, কিন্তু তখন সেই মেয়ে এতজন পুরুষের মাঝে কিভাবে একা একা শ্বশুর বাড়িতে যাবে তার কথাটা তোরা একবারও ভাবিস নাই কেন? আদিবাসী সম্প্রদায়ের মুখে এমন কথা শুনে সবাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর এমন সময় ঠিক সেখানেই মেয়েদের বাস এসে উপস্থিত হয়। আর চন্দনা তাড়াতাড়ি করে সমস্ত মহিলাদেরকে নিয়ে বাস থেকে নিচে নেমে আসে। আরে তোমরা ভুল ভাবছো, আমাদের বরযাত্রীতে শুধু ছেলেরা নয় মেয়েরাও যাচ্ছে। ছেলেদের বাস আর মেয়েদের বাস শুধুমাত্র আলাদা করা হয়েছে। আমরা আসলে ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, তাই এখানে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়েছে। আর আমাদের সমাজে মেয়েদেরকে কেউ অপমান করে না, তোমরা ভুল ভাবছো। চন্দনার কথা শুনে আদিবাসী সম্প্রদায়ের সকলেই খুবই খুশি হয় আর তারা সেখান থেকে সবাইকে চলে যাওয়ার অনুমতি দেয়। এমন সময় ছেলেদের বাস যেহেতু খারাপ হয়ে যায় তাই সবাই মিলে সেই মেয়েদের বাসে উঠে পড়ি আর সবাই মিলে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজকে শুধুমাত্র চন্দনার জন্যই পুরুষ মানুষরা সকলেই প্রাণে বেঁচে যায়। তাই সবাই মিলে চন্দনাকে হাত জোড় করে ধন্যবাদ জানায়। আর সেদিনের পর থেকে তাদের গ্রামে সেই অদ্ভুত প্রথা পুরোপুরি ভাবে উঠে যায়। সেই গ্রামে এবার সবকটা বিয়ের বরযাত্রীতে মেয়েদেরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় আর ছেলে মেয়ে উভয়ই বরযাত্রী হয়ে বিয়েতে যেতে পারে। আর এভাবে সেই গ্রামের সকলে আনন্দ করে জীবন কাটাতে থাকে। শঙ্কর তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে চন্দননগর নামক জায়গায় বাস করত। চন্দনের বাবা রমাকান্ত বাবুর বিশাল বড় এক বিজনেস ছিল। রমাকান্ত বাবুর বয়স হয়ে যাওয়ায় শঙ্করই এখন তার বাবার ব্যবসা সামলাতো। তাদের টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, খুবই বিলাসবহুল জীবনযাপন করত তারা। একদিন শঙ্কর তার পার্সোনাল গাড়ি করে অফিস থেকে বাড়ি ফিরছিল। সিগন্যাল মোড়ে রেড সিগন্যাল পড়ে যাওয়ায় শঙ্কর গাড়ি থামায়। রাস্তাঘাট অনেক জ্যাম থাকায় শঙ্কর গাড়ি নিয়ে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তখন দুজন হিজড়া সেখানে এসে তার গাড়ির কাজ ঠুকতে শুরু করে। এই হিরো, দে দে, যা মাল করি আছে তাড়াতাড়ি বের করে দে দেখি, তাড়াতাড়ি দে। এভাবে হা করে দেখছিস কি আমাদের দিকে? আমাদেরকে পছন্দ হয়েছে নাকি তোর? হ্যাঁ, কি উল্টোপাল্টা কথা বলছো? তোমাদেরকে আমি পছন্দ করব? আমার কাছে কোনো মাল করি নেই, তোমরা যাও এখান থেকে। এই তুই তো দেখছি খুবই দুষ্টু ছেলে। তুই এরকম ভাবে আমাদেরকে টাকা না দিয়ে চলে যেতে বলছিস, এটা কিন্তু তুই ঠিক করছিস না। দে, যা পারিস অল্প করে অন্তত দে, 50 টাকা দে। আমরা তোর জন্য অনেক প্রার্থনা করব, তুই যেন খুব সুন্দর একটা বউ পাস। দে, এবার টাকা দে। আরে বললাম না আমার কাছে কোনো টাকা নেই, আর তোমাদের প্রার্থনার কোনো প্রয়োজন নেই। ওকে, যাও যাও, ওর কাছে হাত না পেতে পরিশ্রম করে টাকা ইনকাম করো। আমিও পরিশ্রম করেই টাকা ইনকাম করি, সেই টাকা আমি তোমাদের দেবো কেন? যাও এখান থেকে। এই চল চল সবাই, বেকার বেকার এই ছেলেটার সঙ্গে কথা বলে মুখ নষ্ট করা। বেয়াদব ছেলে একটা, 10টা টাকা দিতে পারে না, বড় বড় ডায়লগ। এই বলে হিজড়া দুটো সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে সুপর্ণা নামে খুবই সুন্দর দেখতে একটি মেয়ে আসে। সুপর্ণাকে দেখে শঙ্করের চোখ থমকে যায়। সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুপর্ণা দেখতে অসাধারণ ছিল। শঙ্কর চেষ্টা করলেও তার দিক থেকে নিজের নজর সরাতে পারছিল না। সুপর্ণা নামে মেয়েটি মৃদুস্বরে বলে ওঠে, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, উপরবেলা আপনার মঙ্গল করবেন। আপনি জীবনে অনেক সুখী হবেন, আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমাকে যতটা পারবেন সাহায্য করুন।
সুপর্ণার কথা শুনে শঙ্কর ভীষণ পরিমাণে অবাক হয়। সে মনে মনে ভাবে, এ কি, এত সুন্দর দেখতে একটা মেয়ে এভাবে হিজড়াদের মতো ভিক্ষা চাইছে কেন? এই মেয়েটা কি কোনো প্রবলেমের মধ্যে আছে নাকি? না, একবার জিজ্ঞাসা করেই দেখি। আচ্ছা, আপনি তো দেখতে খুবই সুন্দর, আর আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি পড়াশোনা জানেন, তাহলে আপনি এভাবে লোকের কাছে হাত পেতে টাকা চাইছেন কেন? না আসলে আমি আসলে। সুপর্ণা কিছু বলতে যাবে কি তার আগে সেখানে রাজশ্রী নামে হিজড়াটি চলে আসে, যাকে কিছুক্ষণ আগেই শঙ্কর টাকা না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। কি রে হিরো, তোর মাথায় তো দেখছি গোবর পোড়া। সম্পূর্ণ তো আমাদের মতোই একজন হিজড়া। ওর কাজই হলো লোকের কাছে হাত পেতে টাকা চাওয়া। ও যদি ওর কাজ না করে তুই কেউ দায়িত্ব নিবি নাকি? তাহলে বল, ও আজ থেকেই টাকা তোলা বন্ধ করে দেবে। কাউকে একটা টাকা দিতে পারিস না, আর বড় বড় শুধু ডায়লগ। হ্যাঁ, রাজশ্রীর মুখে এমন কথা শুনে শঙ্কর ভীষণ পরিমাণে অবাক হয়। সুপর্ণা একজন হিজড়া জেনে শঙ্কর কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে কোনো কথা না বলে তার পকেট থেকে কিছু টাকা বের করে সুপর্ণাকে দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। কি রে সম্পূর্ণা, তোর তো দেখছি বিশাল ব্যাপার। একটু আগেই ওই ছেলেটার কাছ থেকে আমি টাকা চাইলাম, ছেলেটা আমাকে একটা টাকাও দিল না। আর তুই একবার টাকা চাইতেই ছেলেটা তোকে এতগুলো টাকা দিয়ে চলে গেল। দেখলি তো ছেলেটা কিভাবে আমার সঙ্গে অন্যায় করলো। এই রাজশ্রী, তুই জানিস না আমাদের সুপর্ণা হলো রূপবতী। সুপর্ণা দেখতে এত সুন্দর, একে দেখলেই তো ছেলেরা পাগল হয়ে যায়। তাই জন্যই তো কোনো ছেলেই একে টাকা না দিয়ে যেতে পারে না। আর সবচেয়ে বড় কথা কি জানিস, একে তো দেখে হিজড়া বলে মনেও হয় না। আর নাইবায়ের গলার আওয়াজ শুনেও বোঝা যায় যে এ আমাদের মতো হিজড়া। এটাই তো এর সবচেয়ে বড় ক্রেডিট, কি বলিস? সুপর্ণা তার সঙ্গীদের সঙ্গে আবার টাকা তোলার কাজে লেগে পড়ে। শঙ্কর বাড়ি ফিরে এসে সুপর্ণার কথা মনে করতে থাকে। এত সুন্দর দেখতে একটা মেয়ে কিভাবে হিজড়া হতে পারে? না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না যে সম্পূর্ণ একজন হিজড়া। আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। আমি ব্যাপারটা জানতে চাই, সম্পূর্ণ কি সত্যি কথা বলছে নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? রাত্রিবেলা ঘুমানোর সময়ও সুপর্ণার নিষ্পাপ মুখটা তার চোখের সামনে বারে বারে ভেসে উঠছিল। সুপর্ণার কথা মনে করতে করতেই শঙ্কর নিদ্রাহীন ভাবে সারা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা শঙ্কর ঠিক একই জায়গায় এসে গাড়ি থামায়, কিন্তু সে সুপর্ণা কিংবা তার সঙ্গী কাউকেই দেখতে পায় না। পরের দিন সে আবার একই জায়গায় এসে দাঁড়ায়। তখনই সেখানে সুপর্ণা এসে শঙ্করের কাছে টাকা চায়। শঙ্কর সুপর্ণাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে বলে ভেবে এসেছিল, কিন্তু সে সুপর্ণাকে দেখে আর কোনো কথাই বলতে পারে না। সে চুপচাপ তার পকেট থেকে কিছু টাকা বের করে সুপর্ণাকে দিয়ে দেয়। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন শঙ্কর গাড়ি থেকে নেমে সুপর্ণার পেছন করতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর শঙ্কর অনেক সাহস করে সুপর্ণাকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আসলে যেদিন থেকে আমি তোমাকে দেখেছি সেদিন থেকে ঠিকঠাক মতো খেতে পারছি না, ঠিকঠাক মতো ঘুমাতেও পারছি না, আর নাইবা ঠিক মতো কাজে মন দিতে পারছি। সব সময় শুধু তোমার কথাই মনে পড়ছে। সম্পূর্ণা, আমার মনে হচ্ছে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। শঙ্করের মুখে এমন কথা শুনে সুপর্ণা ভীষণ পরিমাণে অবাক হয়। এটা আপনি কি বলছেন? আপনি অনেক বড় ভুল করছেন। আপনি হয়তো জানেন না যে আমি একজন হিজড়া, আর তাই জন্যই আপনি আমার কাছে এমন একটা প্রস্তাব রাখছেন। আমি সব জানি সম্পূর্ণা, আমি সব জানি। তুমি হিজড়া, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর তোমাকে দেখে হিজড়া বলে মনেও হয় না। আমি তোমাকে কখনোই হিজড়া মনে করতে পারবো না। তুমি আমার কাছে অন্য সাধারণ মেয়ের মতোই। তুমি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। না, এটা হতে পারে না। আমি একজন হিজড়া আর আপনি একজন সাধারণ ছেলে। আপনার সমাজ আর আমাদের সমাজ পুরোপুরি আলাদা। আপনাদের সমাজে আমাদের মতো হিজড়া মেয়েদের কোনো মান সম্মান নেই। আমাকে কেউ কখনোই মেনে নেবে না। সম্পূর্ণা, তুমি এসব ভাবা ছেড়ে দাও। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তুমি একবার শুধু আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। তারপর দেখো, আমি তোমার জন্য শুধু আমার বাবা মা নয়, পুরো সমাজের সঙ্গেই লড়াই করতে রাজি আছি। আমি তোমাকে অনেক সুখে রাখবো, বিশ্বাস করো। তোমাকে আমি কোনোদিনও কষ্ট পেতে দেব না। শঙ্করের কথা শুনে সুপর্ণার খুবই ভালো লাগে, তাই সে শঙ্করকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। শঙ্কর খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। সুপর্ণা তাদের সমাজের সকলকেই শঙ্করের ব্যাপারে জানায়। সবটা জানার পর তাদের গুরুমা অন্নপূর্ণা বলে, সম্পূর্ণা, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। তুই ওই ছেলের পাতে পা দিস না। আমাদের হিজড়াদের সবসময় পুরুষরা ব্যবহার করতে চায়। তারা কিছুদিনের জন্য তোকে তাদের জীবনে রাখবে। তুই আমার কথা শোন, শঙ্করকে বিয়ে করিস না, না হলে কিন্তু তুই অনেক বড় আফসোস করবি। ওই ছেলেটা তোকে ধোকা দেবে, এটা নিশ্চিত। এর আগেও তোর মতো অনেক হিজড়াদের সঙ্গে এরকম হয়েছে। না গুরুমা, তুমি ভুল ভাবছো। আমি শঙ্করকে যতটা জানি ও অন্য ছেলেদের থেকে আলাদা।
শঙ্কর কখনোই আমাকে ধোকা দেবে না, আর আমি ওকেই বিয়ে করব, আমি ঠিক করে নিয়েছি। ঠিক আছে, তুই আমাদের কথা শুনবি না তাই তো? তাহলে তুইও শুনে রাখ, তাহলে কিন্তু তুই কোনোদিনও আমাদের এই সমাজে ফিরে আসতে পারবি না, বলে দিলাম। তোকে আমাদের সমাজ ত্যাগ করতে হবে। আমি তোমার শর্তে রাজি আছি গুরুমা। শঙ্কর যখন আমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে রাজি আছে, তখন আমি এই সামান্য বিসর্জনটুকু কেন দিতে পারবো না? এই বলে সুপর্ণা সেখান থেকে চলে যায়। ওদিকে শঙ্কর তার বাবা মায়ের কাছে যায় এবং সুপর্ণার ব্যাপারে সবই সত্যি কথা বলে দেয়। সুপর্ণা একজন হিজড়া জেনে তার বাবা মা খুবই রেগে যায় এবং সুপর্ণাকে তার বৌমা হিসেবে মানতে অস্বীকার করে। তুই ভাবলি কি করে ওরকম একটা হিজড়া মেয়েকে আমি আমার বাড়ির বৌমা করে আনবো? পৃথিবীতে এত মেয়ে থাকতে ওরকম একটা হিজড়াকে তোর পছন্দ হলো? ওই মেয়েটা তোকে কি সুখ দিতে পারবে? তুই কোনোদিনও বাবা হতে পারবি? আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের বংশের প্রদীপের কথা একবারও ভেবেছিস? বংশের প্রদীপের কথা না হয় ছেড়েই দিলাম, তুই একবারও আমাদের মান সম্মানের কথা ভেবেছিস? তুই যদি ওই হিজড়া মেয়েটাকে বিয়ে করিস তাহলে কি আমাদের সমাজে মান সম্মান বলে কোনো জিনিস থাকবে? বাবা, আমি এত কিছু জানি না। আমি বিয়ে করলে সম্পূর্ণাকেই বিয়ে করব, আর তোমরা যদি সম্পূর্ণার সঙ্গে আমার বিয়ে না দাও তাহলে আমি বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব, বলে দিলাম। তোমরা কি চাও, আমার মৃত্যু চাও নাকি এটা চাও যে আমি সম্পূর্ণাকে বিয়ে করে হাসি খুশি সংসার করি? শঙ্করের কথা শুনে তার বাবা মা খুবই ঘাবড়ে যায়। তারা শেষ পর্যন্ত তাদের ছেলের কাছে মাথা নত করে এবং সুপর্ণার সঙ্গে শঙ্করের বিয়ে দিতে বাধ্য হয়। বিয়ের পর সুপর্ণা খুবই সংস্কারী মেয়েদের মতোই সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে থাকে। শুধু তাই নয়, সে তার পরিবারের সকলেরই খুবই খেয়াল রাখত। কিন্তু তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই তাকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না। তারা তাদের ছেলের সামনে সুপর্ণার সঙ্গে ভালো ব্যবহার করলেও শঙ্করের অনুপস্থিতিতে তারা সুপর্ণার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। এমনই একদিন সকালবেলা, মা উঠুন, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। এই হিজড়া, তুই সকাল সকাল আমার ঘরে ঢোকার সাহস কোথা থেকে পেলি বল? মা, আমি তো আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। আজকে এত বেলা হয়ে গেল, আপনি এখনো ঘুম থেকে ওঠেননি। আমি ভাবলাম আপনার শরীর খারাপ কিনা একবার দেখে আসি। আমার শরীর ঠিকই ছিল, কিন্তু এই সকালবেলা ঘুম থেকে উঠেই তোর মুখ দেখলাম। এখন আমি খুব অসুস্থ হয়ে গেছি। সকাল সকাল তোর মতো হিজড়া মেয়ের মুখ দেখা মানে পাপ করা। আজকে আমার সারা দিনটাই খারাপ যাবে। ক্ষমা করবেন মা, আমি আর কোনোদিনও সকালবেলা আপনার সামনে আসবো না। কেন সম্পূর্ণা, কি হয়েছে? তুমি আর কোনোদিনও সকালবেলা মায়ের সামনে আসবে না কেন বললে? আমি ঠিক বুঝলাম না তো। শঙ্করকে দেখে রুক্মিণী দেবী কথা ঘোরানোর চেষ্টা করে। না না বৌমা, সেটা বলিনি। দেখ না, তোর বউ শুধু চা নিয়ে এসেছে, সঙ্গে বিস্কুট আনেনি। আমি সেটাই বললাম, আর কোনোদিনও সকালবেলা বিস্কুট ছাড়া চা যেন না নিয়ে আসে আমার সামনে। আমার পছন্দের বিস্কুট ছাড়া কিভাবে শুধু শুধু চা খাই বলতো? কিন্তু মা, এই তো প্লেটে তো বিস্কুট রাখা আছে, তুমি কোন বিস্কুটের কথা বলছো? না না, আমি এই বিস্কুটের কথা নয়, আমি তো অন্য বিস্কুটের কথা বলছিলাম। আচ্ছা ছাড় না বাবা, কি তুই ছোট একটা কথা নিয়ে শুরু করেছিস? তোরা চল, আমি ফ্রেশ হয়ে আসছি কেমন? আজকে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেল। বৌমা তুমি চলো, আমি রান্নাঘরে আসছি, আমি হাতে হাতে তোমাকে সাহায্য করে দেব। সুপর্ণা কোনোদিনই শঙ্করকে তার বাবা মায়ের বিরুদ্ধে একটা কথাও বলতো না। সে সব কষ্ট মনের মধ্যেই চেপে রাখত। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন শঙ্কর কোনো একটা কাজের জন্য বেশ কিছুদিনের জন্য শহরের বাইরে গিয়েছিল। সুপর্ণাকে একা পেয়ে রুক্মিণী দেবী এবং রমাকান্ত বাবু তার সঙ্গে আরো খারাপ ব্যবহার করতে শুরু করে। আমার না ওই হিজড়া মেয়েটাকে আর সহ্য হচ্ছে না। মাঝে মধ্যে মনে হচ্ছে নিজেই বাড়ি ছেড়ে পালিয়ে যাই। আরে আমার তো হিজড়া মেয়েটার হাত থেকে জল খেতেও ইচ্ছা করে না, দেখলেই খুবই রাগ হয়। মাঝে মধ্যে মনে হয় গলা টিপে মেরে ফেলি। এই তো তুমি একটা ভালো আইডিয়া দিয়েছো, চলো এটাই সুযোগ। শঙ্কর বাড়িতে নেই, তুমি আর আমি দুজনে মিলে ওই হিজড়াটাকে মেরে ফেলি। ওকে খুন করে ওর ডেড বডি আমরা নদীতে ভাসিয়ে দেব। শঙ্কর বাড়িতে এলে বলবো ও হিজড়া সমাজে ফিরে গেছে। এই তো এতদিনে তুমি একটা বুদ্ধিমানের কথা বলেছো। এভাবেই দুজনে প্ল্যান করে সুপর্ণার ঘরে যায়। সুপর্ণা তখন তার ঘরে বসে খাবার খাচ্ছিল। রমাকান্ত বাবু এবং রুক্মিণী দেবী দুজনে মিলে সুপর্ণার গলায় দড়ি দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। সুপর্ণা তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেখানে শঙ্কর চলে আসে। বাবা, মা, কি করছো তোমরা? তোমরা আমার বউয়ের সঙ্গে কি করছো এটা বলো। ভাগ্যিস আমি এই সময় বাড়িতে এলাম, না হলে তোমরা তোমার বউকে মেরে ফেলতে। ছি, তোমাদের বাবা মা বলতেই আমার লজ্জা করছে। তোমাদের মতো জল্লাদ নিচু মনের মানুষ আমি আগে কখনোই দেখিনি। তোমরা আমার বউকে খুন করার চেষ্টা করছো। হ্যাঁ, আর কি করব বল?
তোর এই হিজড়া বউকে আমরা কখনোই মেনে নিতে পারবো না। আমরা আমাদের মনের রাগ অনেক দিন ধরে চেপে রেখেছি, কিন্তু আজকে আর পারলাম না। ঠিক আছে, তোমরা তোমাদের মনের রাগ নিয়েই থাকো। তোমাদের মতো জল্লাদ বাবা মায়ের কাছে আমি আমার বউকে নিয়ে আর কখনোই থাকবো না। তোমরা তোমাদের বৌমাকে মারার চেষ্টা করেছো, তাই তো? আজ থেকে ভাববে তোমাদের ছেলেও তোমাদের জন্য মারা গেছে। চলো সম্পূর্ণা, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। শঙ্করের বাবা মা হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু শঙ্কর তার বাবা মাকে ক্ষমা করতে পারেনি। সে তার বউকে নিয়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে। শঙ্করের বাবা মা তাদের ভুলের জন্য সারা জীবন আফসোস করতে থাকে। অন্যদিকে শঙ্কর সুপর্ণার জীবনটা আনন্দে ভরিয়ে তোলে।